আসসালামু আলাইকুম। আজ আমরা বসে আছি একটি সন্ধিক্ষণে, যেখানে দেশ এবং দশের কোনো মতামতের কোনো মূল্য নেই। দেশ এখন কোন দিকে যাবে সেটা নিয়ে মানুষ আছে সংশয়ে, ভয় মুখ খুলছে না, কারণ এদেশে অন্যের মতামতকে চুরি করে নিজেকে বর্তমান যেভাবে চলতেছে এভাবে যদি আমার কাছে খুব বেশি মনে হয় 2 বছর উনি টিকতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মনে হয়েছে উনি রয়ের এজেন্ট। খারাপের এপিডও খারাপ, খারাপের ওপিডও খারাপ, এটা বলা। তিনি তো আগে থেকে শুরু থেকে প্রশ্নবিদ্ধ, তিনি এসে কি সমাধান করবো। তারপরে জাতি হিসেবে আমরা চাইছিলাম যে এটা একটা সমাধান হোক, চাঁদাবাজি নির্মূলে তিনি এগিয়ে আসুক, কিন্তু তার কোনো দৃশ্যমান কোনো তার মন্ত্রী পরিষদ থেকে যেসব কথাবার্তা বলা হয় আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা খুব হতাশ। কি সব মন্ত্রী বসাইছে আর কি সব চাঁদাবাজি নিয়ে তার মতবাদ প্রকাশ করতেছে। যেখানে দেশটা আজকে চাঁদাবাজির জন্য জনগণ রাস্তায় নামার বাকি, কোন একটা উসিলা পাইলে জনগণ রাস্তায় নেমে যাবে, সবাই এতটা হতাশগ্রস্ত। সেখানে এসব মন্ত্রীর এসব কথাবার্তা জনগণকে আরো ক্ষিপ্ত করে তুলবো। সো আমি বলবো যে চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা এখনো সময় আছে, এখনো এটা সমাধান করেন, নাহলে অচিরেই আপনাদেরও হাসিনার মতো অবস্থা হবে। সেনাবাহিনীর রদবদল হয়েছে, বিশেষ করে ইউনূস সাহেবের সময়। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাদক বিরোধী অভিযানে এসে বাংলা নিউজের এক সাংবাদিককে হামলা করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা শোকাবহ ঘটনা এবং প্রফেসর গোলাম আজম একটা ইতিহাস, তিনি কোনো ব্যক্তি নন। এবং আজকে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের সবচাইতে বড় সাফল্য হচ্ছে যে তারা বলতে পারছে যে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার সাজা হয়েছে। কিন্তু দুনিয়ার মানুষকে এটাও জানতে হবে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। তার বিচারের ইতিহাস বাংলাদেশের শুধু নয়, গোটা দুনিয়ার বিচারের ইতিহাসের একটা কালো ইতিহাস। দুনিয়ার যতদিন থাকবে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিচার প্রক্রিয়ার ত্রুটি এবং একজন মানুষকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যায়ভাবে যে সাজা দেওয়ার এই ইতিহাস যুগ যুগান্তর ধরে থাকবে এবং মানুষ এটা সমালোচনা করবে, পর্যালোচনা করবে। সুতরাং আমরা আজকে এই পার্সপেক্টিভ থেকে দেখতে চাই যে তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেই মামলাটি যে মিথ্যা ছিল, দুনিয়ার কাছে আমরা সেই মেসেজটি পৌঁছে দিতে চাই। না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে। সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে, স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে। পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো। সে কারণে আমি সঠিক মনে করি। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছে। রোববার দিবাগত রাত 11টার দিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে এই খবরের বোমা ফাটান। ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র নিশ্চিত করেছে যে রোববার দিনের বেলা বর্তমান আইনমন্ত্রী তার কার্যালয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামকে ডেকে পাঠান। সেখানেই তাকে জানিয়ে দেওয়া হয় সরকারের উচ্চমহল নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিতে আগ্রহী। প্রশ্ন হলো, হঠাৎ করে তাজুল ইসলামকে সরানোর এই তোড়জোড় কেন? কাদের স্বার্থে এই রদবদল? তাজুল ইসলাম কোনো সাধারণ প্রসিকিউটর ছিলেন না, তিনি ছিলেন মজলুম মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। 2024 সালের জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার তার কাছেই অর্পিত হয়েছিল। নিজের এবং পরিবারের জীবনকে চরম হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। কোনো ভয়ভীতি বা রক্তচক্ষুর পরোয়া না করে তিনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার মামলার রায়ের পর বাকি বিচারগুলোর ব্যাপারেও তিনি ছিলেন বদ্ধপরিকর। এমন একজন লড়াকু মানুষকে সরিয়ে সরকার আসলে কাদের খুশি করতে চাইছে? তাজুল ইসলামকে সরানোর আসল কারণটা লুকিয়ে আছে গুমের মামলায়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সংগঠিত গুমের ঘটনাগুলোর বিচার শুরু করেছিলেন তিনি। অ্যাডভোকেট তাজুল ইসলামের অসীম সাহসিকতার কারণেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ সেনা কর্মকর্তাদের গুমের দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছিল। ইতিমধ্যে 3টি চাঞ্চল্যকর মামলার বিচার সম্পন্ন হয়েছে। এই প্রভাবশালী চক্রটি কি এখন কলকাঠি নাড়ছে? গুমের সাথে জড়িত রাঘব বোয়ালদের বাঁচাতে এবং বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই কি তাজুল ইসলামকে মাইনাস করার এই ব্লুপ্রিন্ট
তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়ার এই অপচেষ্টা কিন্তু নতুন নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই এই জার্ক গেম চলছে। ইন্টারিম সরকারের সময়ই একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দাঁড়ানোর জন্য অ্যাপ্রোচ করেছিলেন। বিনিময়ে তাকে একটি আকর্ষণীয় কমিশনের চেয়ারম্যান বানানোর লোভনীয় অফার দেওয়া হয়েছিল, কিন্তু তাজুল ইসলাম বিক্রি হননি। জুলাইয়ের সহস্রাধিক শহীদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি সেই অফার মুখের উপর প্রত্যাখ্যান করেছিলেন। যিনি এত বড় প্রলোভনে পা দেননি, তাকে এখন সরকার ক্ষমতার জোরে সরিয়ে দিতে চাইছে। তাজুল ইসলামের জায়গায় যাকে আনার কথা বিবেচনা করা হচ্ছে, সেই অ্যাডভোকেট আমিনুল ইসলামের কাঁধে বন্দুক রেখে আসলে কারা ফায়দা লুটতে চায়? ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া যখন একটি চূড়ান্ত এবং স্পর্শকাতর পর্যায়ে, তখন চিফ প্রসিকিউটর পরিবর্তন করার অর্থ হলো পুরো বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করা এবং দুর্বল করা। আসামি পক্ষ ঠিক এটাই চায়। সরকার কি তবে জেনে বুঝেই জুলাই গণহত্যার আসামিদের এবং ঘুমের কারিগরদের একটি সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করছে? এই সরকার ক্ষমতায় এসেছিল জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করে, কিন্তু তাদের বর্তমান কর্মকাণ্ড প্রমাণ করছে তারা শহীদের রক্তের সাথে প্রকাশ্য বেইমানি করছে। যে মানুষটি জুলাইয়ের খুনিদের বিচারের জন্য নিজের জীবন বাজি রেখেছেন, তাকে সরিয়ে দেওয়া মানে শহীদদের আত্মত্যাগকে অপমান করা। এটি শুধু তাজুল ইসলামের পরাজয় নয়, এটি পুরো বাংলাদেশের মজলুম জনতার পরাজয়। সরকার যদি এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে সাধারণ মানুষ ধরে নেবে যে খুনিদের সাথে সরকারের একটি গোপন সমঝোতা হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামানকে নিজের ইচ্ছায় তাজুল আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে, এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন প্রিন্স। এখন দাঁড়িয়ে আছি ঢাকার একটা রাস্তার মাঝখানে। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, একটু আমার সাথে আসেন। পৃথিবীতে একটা মাত্র দেশ যেখানে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি এগুলোই বৈধ। যদি আপনি এর এগেনস্টে কথা বলেন তাহলে আপনি দেশদ্রোহী, তার মানে আপনি এই দেশকে ভালোবাসেন না, আপনি রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলছেন। এই রাস্তার উৎপত্তি দেখেন ওই কোনায়, এখানে প্রায় 100 ফিটের একটা রাস্তা এখন জীবন্ত আছে মাত্র 15 ফিট হয়তো। সো এরকম ঢাকার প্রত্যেকটা রাস্তায়, অলিতে গলিতে এরকম ফুটপাতে প্রচুর দোকান। এই দোকানগুলো থেকে চাঁদা নেওয়া হয়, এই দোকানগুলো থেকে টাকা নেওয়া হয়। যদি আপনি টাকা না দেন, চাঁদা না দেন, তার মানে আপনি দেশদ্রোহী, আপনি দেশের বিরুদ্ধে কথা বলছেন। যদি আপনি চাঁদার বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি দেশের বিরুদ্ধে কথা বলছেন। এই যে ট্রেন্ড, এই যে বাংলাদেশের মন্ত্রীরা, রাজনৈতিক নেতারা এই চাঁদাকে বৈধতা দেওয়ার জন্য তারা সংসদে কথা বলছে, তারা বিভিন্ন টকশোতে কথা বলছে, কিন্তু এখন দেখবেন বিএনপির মুখপাত্র হচ্ছে সময় টেলিভিশন। হয়েছে না? হয়েছে কিনা? যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে, ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে? মাপ চাইছে? আজকে দেখবেন টিভি খুললেই আমার টেলিভিশন গুলো দেখতে পারে না। আমি স্পষ্ট কথা বলে ফেলি, সরাসরি। অনেকে আমারে বলে, তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না, টিভিতে দেখাবে না, তোমার নিউজ তো দেখাবে না, দরকার নাই দেখানো। জনগণ এখন সাংবাদিক হয়ে উঠছে কিনা? জনগণ এখন মিডিয়া হয়ে উঠছে কিনা? প্রত্যেকে এখন এক একজন মিডিয়া ঠিক কিনা? এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করে লাগবে? আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছে দিবে কিনা? জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে। জামাতের সাথে মেইন প্রবলেম আমাদের আমলাদেশ বা যারা প্রশাসনে আছে তাদের জটিলতা। অর্থাৎ জামাত আসলে বাংলাদেশে বড় টাকা পাচার হবে না, এই অন্ধবিশ্বাস মানে ঘটনাগুলো আছে। জামাত আসলে দুর্নীতি কমবে, জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে। এটার সাথে সম্পৃক্ত কিন্তু নারী সমাজ না। কিন্তু এইগুলাকে ঢেকে রাখার জন্য যদি আপনি বলেন যে নারী বিদ্বেষী কথাটা আমি আগেও বলছি, এখনো বলছি, নারী বিদ্বেষী তো আমরা দেখি না, আসলে না দেখবো। এই যে কথাগুলো বলতেছি, বলবে আমরা জামাত করি। এই যে আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। নারী বিদ্বেষী আপনার তালিমের প্রয়োজন আছে, ওই তালিম নেই। আমাদের এই যে ট্রেনিং এর প্রয়োজন আছে, আমরা সেটা দিব। দেখা গেছে যে কি আদান দিছে, এখানে 4 দোকানে বসে আড্ডা পেতেন, বিড়ি সিগারেট খাইতেছেন। আর পাবলিক তো মসজিদের সামনে দেখে গিয়ে এই লোক আবার 2 দিন পর মেম্বারও দাঁড়াইছে, ভোট দিব। মাথা খারাপ, এই মাতালে ভোট দেওয়ার জন্য মসজিদের সামনে বসে বসে সিগারেট খাই মসজিদে নামাজের টাইমে। অনেক হিসাব নিকাশ করে, জামা কাপড়, চলাফেরা, স্যান্ডেল পরা, কথাবার্তা বলা, অনেক হিসাব নিকাশ করে তারা নেতৃত্ব দিবে। এখন আমাদের কিছু লোক আছে, এতটা দিলে মানুষ তো যদি বিএনপি দাঁড়া করে কয়েকদিন এমনি অজ্ঞান হয়ে যাবে যদি আপনার দাঁড়া করেন। এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ওয়ার্ড পর্যায়ে, দেশটা ঠিক করতে হবে। এখন আমি যদি দেশ ঠিক করার দায়িত্ব তারেক রহমানের নিছে না, আগামী বাংলাদেশ কেরম হবে? তো এখান থেকে টাকা তো শুরু হইলে হইব, হইতে তো এখান থেকে শুরু করতে হইব। আগাছা মাগাছা যা আছে এগুলো সাফ টাফ করে একদম আমরা পরিষ্কার হয়ে যেতে হবে। একমত আছেন তো আপনারা? জনগণের পালস আমরা বুঝতে পারিনি। জনগণ কি চায়? জনগণ চায় শান্তি, জনগণ চায় উন্নয়ন, জনগণ চায় এলাকা বিশৃঙ্খলা আছে, জনগণ চায় এলাকা মাদক মুক্ত হোক।
সালিস বাণিজ্য না হোক, পরস্পতি শ্রদ্ধাবোধ সম্মানবোধ তা থেকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়। আমি এলাকায় আপনাদের প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে যেখানে যা কমিটমেন্ট করেছি প্রত্যেকটি কমিটমেন্টে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করবো, যা যা ওয়ার্ড আছে। কিন্তু ইউনিয়নে ডাকাতি হয় সন্ধ্যার পর পর, আমার কোনো জায়গায় ডাকাতি নেই, কিন্তু কেন ইউনিয়নে ডাকাতি হয়? তাহলে ডাকাতটা করতে গেছে, এটা তো আসলে পড়ে না। ডাকাত আমার কাছে আছে, আমার দলে আছে বা অন্য দলেও আছে। এই এলাকার লোকে তো ডাকাতির সাথে সম্পৃক্ত। সামনে নির্বাচন, চেয়ারম্যান আমরা নির্বাচিত করলাম, কাকে দিব আমরা ঠিক করলাম, কিন্তু মেম্বারটা তো আপনারা ঠিক করতে হবে। এখন এই বিগত 5 আগস্টের পর থেকে যিনি সালিস বাণিজ্য করছেন উনি 1 নম্বর বাদ, যিনি মাদকের সাথে সম্পৃক্ত উনি বাদ, যিনি সন্ত্রাস চাঁদাবাদের সাথে জড়িত উনি বাদ। এখন আপনারা সামাজিক লোকজন আছেন, যিনি সভাপতি সেক্রেটারি উনি যদি মনে করেন উনি হবেন, উনি যদি পাবলিক না খায় আমরা দিল লাভ আছে? তাহলে ওনারা ওই শ্রেণীও বাদ। এখন আমাদের নতুন লোক খুঁজতে হইব, নতুন লোক খুঁজতে হইব না? এখন নতুন লোক খুঁজতে হইলে দায়িত্ব কার? আপনাদের। আপনারা ইউনিয়নে দেখা গেছে যে আমাদের সমর্থন ভোট বিএনপি কে দেয়, কিন্তু কোনো পদে নেই। এমন লোক আছে অনেক, তাদেরকে জোর করিয়ে আমরা পয়সা দিলে মেম্বার বানাই দিই, ঠিক আছে? কারণ তাদের তো ভালো লোক, তার কাছে বিএনপির ভোট কমবে না ভবিষ্যতে মেম্বার হইলে।